ওরু, মার দেব কিন্তু। সশব্দে গম্ভীর স্বরে তন্ময় ধমকে ওঠে নিস্তব্ধ কক্ষে। ওরু ঘাবড়ে যায়, থমকে যায় পা জোড়া, থমথমে চেহারায় ফিরে তাকায়। করুণ দৃষ্টি, নাজুক অবস্থা। নাক ফুলিয়ে বিছানায় উঠে বসে, টান টান হয়ে শুয়ে পড়ে। মুখশ্রী মলিন হয়ে গেছে। তন্ময়ের ধমক এই সময় হজম হলো না তার। এটা সময় ধমকে ওঠার। আর ওরও কি এমন করেছে যে ধমক দিতে হবে? ওরও অভিমানে পাশে ফিরে গেল। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কপালে আঙুল ঘষে এগিয়ে গেল। আটসাট ভঙ্গিতে এক গ্লাস পানি গটগট করে খেল। গলাটা শুকিয়ে যাচ্ছে কেন বারবার। মাথাটাও ধরে আসছে, বুকে অশান্তি। মেয়েটা তাকে কিছুতেই শান্তি দেয় না, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে ব্যস্ত থাকে। তন্ময় দুই পাশে অশান্ত ভঙ্গিতে মাথা নাড়ায়, কাবাডের দিকে এগোয়। সহি সালামতে রাখা ফাইলখানা হাতে নেয়, টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে। হাতের ফাঁকে আঙুল চালিয়ে একটু মনোযোগী হবার চেষ্টা করে, তবে তা অসম্ভব। তার অবাধ্যগত ঘূর্ণিঝড় তো পাশেই, এই ঘূর্ণিঝড় চারিপাশে থাকলে কাজ করা অসম্ভব। ওরও ইতিমধ্যে গুটি গুটি পায়ে তন্ময়ের পাশে বসে দাঁড়িয়েছে, মাথা ঝুঁকিয়ে ফাইল দেখছে। তন্ময় ফাইল বন্ধ করে ফেলল, মাথা উঁচু করে তাকালো। ওরও মিনমিনে গলায় বলল, কি, ঘুম ধরছে না তো? না ধরলে আমি কি করব? আমাকে খেয়ে ফেল। তন্ময় উঠে দাঁড়ালো, ওরুকে ঠেলে বিছানায় ফেলে দিল। চুপচাপ ঘুমা। আপনিও আসেন। তন্ময় বাধ্য ছেলের মতো বিছানার অপর প্রান্তে উঠে বসল, আছোয়া হয়ে শুল। ওরু জড়সড়ভাবে তন্ময়কে জড়িয়ে ধরেছে, সঙ্গে মৃদু কেঁপে উঠেছে, তবুও ছাড়েনি, ধরেই রাখল। বুকে মাথা পেতে দিল, দুই চোখের পাতা বন্ধ করল। ঘুমানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। দ্রিম দ্রিম শব্দে বুক ধরফর করছে। তন্ময় পাশে থাকলে এই এক সমস্যা। বুকের গতিপথ সাধারণ থাকতে চায় না। ওরও বিচলিত ভঙ্গিতে চোখ তুলে তাকায়, দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। ওরও আহত গলায় বলে, ঘুম ধরছে না, গান শোনাবেন? তন্ময়ের গম্ভীর স্বর আরও গম্ভীর শোনালো, এটা গান গাওয়ার সময়? এমন করেন কেন? একটু শোনালে কি হয়? তন্ময়ের জবাব এলো না, গভীর চোখে তাকিয়ে রইল। ওরও মাথা নুয়ে অন্য পাশে ঘুরে গেল, চোখ মুখ অন্ধকার। জামার ফালি সরে ধবধবে ফর্সা পেটের কিছু অংশ দৃশ্যমান। তন্ময় নিজের দুই চোখ ইচ্ছে মতো ডলে নিল। এই নির্বোধ মেয়েটাকে ইচ্ছে মতো ঝাড়তে ইচ্ছে করছে তন্ময়ের। অবুজের বাচ্চা। হাত বাড়িয়ে ওরুকে বুকে টেনে নিল, চুলে আঙুল বোলালো, খুব ধীর স্বরে একটা গানের লাইন আওড়ালো। নিভু নিভু গলার স্বর, স্তব্ধ বিমূঢ় নিস্তব্ধ আধার কক্ষে গভীর শোনালো। ওরুর সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল, বুকের ভেতর ঢেউ খিলখিল করে উঠল। উথাল পাথাল অবস্থা। ঘুমাও তুমি, ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসা নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। এত ভালোবাসা গোজান রাখিও আঁচলে। দোলাও তুমি দুলি আমি জগৎবাড়ি দোলে। ওরুর কি যে হলো, সে এক অদ্ভুত কাণ্ড ঘটালো। তন্ময়ের কোলে চড়ে বসল, চোখ মুখ বন্ধ করে তন্ময়ের গালে চুমু বসালো। এত আদুরে তার তন্ময় ভাই যে ওরুর খেয়েই ফেলতে ইচ্ছে করে। বুকের গতিপথ তো ঠিকঠাক চলছে না, চুমু খেয়ে সেই অজ্ঞান হয়ে যাবে এমন ভাব। অপরদিকে তন্ময়ের এতক্ষণের ধৈর্য ভেঙে চুরে ফ্লোরে পড়ে গিয়েছে। ভার্সিটির জীবন শুরু ওরুর। এখন সে ভীষণ ব্যস্ত। মার্জি আর তার সাবজেক্ট একই ডিপার্টমেন্ট, ক্লাসগুলো একসাথেই করছে। চতুর্থ দিনের মধ্যেই ভিন্ন ডিপার্টমেন্ট হতে 4 জন বন্ধু বানিয়ে ফেলেছে। শুভ, জয়, রাহিতা, শান্তি, তাদের 6 জনের ভালো বন্ডিং হয়ে উঠেছে ইতিমধ্যে। এখন ক্যাম্পাসে আড্ডা দেওয়া তাদের রোজকার বিষয়। একসাথে কফি শপে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো হয়। আজ 6 জন ক্যান্টিনে বসা।
গোলাকার ভঙ্গিতে এক একজন এক এক চেয়ারে আয়েশ করে বসে। অরু কফিতে চুমুক বসাচ্ছে। মার্জি তর্ক করছে জয়ের সঙ্গে। জয়ের গার্লফ্রেন্ড সুবিধার নয়, ধান্দাবাজ মেয়ে একটা। মার্জি মেয়েটাকে দেখতেই পারে না। এটার সাথে কেন প্রেম করছে মাথায় আসে না তার। শুভ হাত উঁচিয়ে বলল, শান্ত হ আমার মা, প্লিজ থাম। মার্জি বিরক্ত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে রাখল। ওরও নিজ মনে চুপচাপ বসে আছে। সারা শব্দ নেই কোনো। তাকে অন্যমনস্ক দেখে জয় শুধালো, কী রে, হয়েছে কি তোর? কই কিছু না তো। রাহিতা শব্দ করে হাসল। হাজবেন্ড নিয়ে চিন্তিত আমাদের ওরু, তাই না? ঝগড়া করে এসেছিস নিশ্চয়ই। মারধর করেছে নাকি? থাক দোস্ত, বিবাহিত জীবনে এই টুকটাক ঝগড়া লেগেই থাকে। মার্জি হেসে উঠল। মারধর ভাইয়াকে দিয়ে? অসম্ভব। ঝগড়া তাও এদের মধ্যে? কখনোই না। তন্ময় ভাই একটা জলজ্যান্ত আইটেম, ধৈর্যের সাগর, মহাপুরুষ। তোরা তো তাকে দেখিসনি, জানোসও না কেমন, তাই বলতে পারছিস। এটাকে কোলে পিঠে মানুষ করেছে ভাইয়া, সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়। শান্তি হতাশ গলায় বলল, ভাইয়াকে খুব দেখার ইচ্ছা রে। আমারও, তাও আবার অরুর কাজিন, একই বাসায় থাকা হয়। আমার ভাই ভাবতেই শরীর ঠান্ডা হয়ে যায়। কি রোমান্টিক। এই অরু, একদিন ইনভাইট কর না তোদের বাসায়, দেখে আসি। অরু অন্যমনস্ক ভঙ্গিতে জবাব দিল, হুম। সকাল থেকেই অরুর শরীর ভালো না। ঠিক সকাল থেকে নয়, কিছুদিন ধরেই এক অদ্ভুত খারাপ লাগা কাজ করছে। কেমন শরীর নিস্তেজ হয়ে আছে, খেতে ইচ্ছে হয় না। আবার হুট করেই অনেক কিছু খেতে ইচ্ছে হয়। মাথা ঘুরে ওঠে, না হলে বমি চলে আসে। এই তো রাতে মাছের ঘ্রাণ শুনে একগাদা বমি করে বসেছে। সকালে আসার সময় মাথা চক্কর দিয়ে উঠেছে। কয়েকটা সিঁড়ি বাইতেই শ্বাস প্রশ্বাস অশান্ত হয়ে ওঠে। শরীর অল্পতেই ক্লান্ত। আজ আবার দুপুর হতে না হতেই দুচোখ ঘুমে কাতর হয়ে গিয়েছে। বিছানা পেলেই ঘুমিয়ে পড়বে। ওরও টেবিলে দুই হাত বিছিয়ে মাথা রাখল। একটু রেস্ট নেবে ভাবছে। কখন ঘুমিয়ে পড়ল অজানা। মার্জি ছুঁয়ে দিল, এই অরু। অরু চোখ জোড়া পিট পিট করে মেলে চাইল। সব কিছু চোখের সামনে ক্লিয়ার হতেই উঠে বসল। আমি আজ আগে বেরিয়ে যাই, শরীরটা ভালো লাগছে না। শুভ উঠে দাঁড়ালো অরুর সঙ্গে। চল, তোকে গাড়ি পর্যন্ত দিয়ে আসি, তোরা বস, আসছি আমি। অরু সকলকে বিদায় জানিয়ে সামনে অগ্রসর হচ্ছে। খুব ধীরে সুস্থে হাঁটছে। হাঁপিয়ে উঠেছে। কিছুক্ষণ লক্ষ্য করে শুভ শুধালো, দোস্ত, কোনো সমস্যা? তোর জামাই কি তোকে, মানে তোর পরিবার? ওরও ক্রমাগত মাথা নাড়ল। শুভর সন্দেহজনক গলার আভাস পেয়ে চমকে উঠেছে সে। হাঁটা থামিয়ে দিল। সামনাসামনি দাঁড়িয়ে শুভর চোখে দৃষ্টি রাখল। দৃঢ় গলায় বলল, শুভ, আমার তন্ময় ভাই বেস্ট, সব দিক দিয়েই বেস্ট। তার মতো জীবনসঙ্গী আমি খুব ভাগ্য করে পেয়েছি। আমি কখনোই আমার পরিবার হতে খারাপ আচরণ পাইনি। আমি হাতে হাতে পুতুলের মতো বড় হয়েছি। কিছুদিন ধরে আমার শারীরিক দুর্বলতা বেড়েছে, এই যা। যাক, শান্ত করলি। খুব টেনশন হচ্ছিল রে। করিস না, সামনেই গাড়ি, তুই যা। ওঠ গাড়িতে, চলে যাব। ওরও হাসল, এগোলো গাড়ির দিকে। ড্রাইভার চাচা অপেক্ষা করছে। ওরও দূর হতে হাত নাড়িয়ে বিদায় জানালো। ঝটপট উঠে বসল গাড়িতে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে রাখল। অস্থির গলা উঁচিয়ে বলল, এসির টেম্পারেচার আরেকটু কমিয়ে দিন তো চাচা, প্রচণ্ড গরম। বেশি খারাপ লাগছে? একটু পানি নাও মা। ড্রাইভার চাচা পানির বোতল এগিয়ে দিলেন। ওরও খেলো অল্প করে। খেয়ে পুনরায় সিটে মাথা এলিয়ে দিল। ওরও অস্থির হয়ে উঠছে, নড়ে চড়ে উঠছে বারংবার। ড্রাইভার চাচা চিন্তিত মুখে ফিরে তাকাচ্ছেন। মেয়েটার কি হলো? মার্জি আড্ডাস্থল থেকে উঠেছে 2টোর দিকে।
মাত্রই বেরিয়েছে ভার্সিটি থেকে, আজ গাড়ি আসেনি। গাড়ি করে তার মা নানুর বাড়ি গিয়েছে, রিকশা করে যেতে হবে। সে হাঁটা ধরবে সেই মুহূর্তেই সেলফোন বেজে উঠল। ব্যাগ থেকে বের করে স্ক্রিনে নজর বোলালো। সেই চিরচেনা নাম্বার, মার্জির মুখস্থ হয়ে গিয়েছে। মাসখানেক ধরে কল আসেনি। মার্জি ভেবেছে লোকটা হয়তো ভুলেই গিয়েছে। সেও ভুলে যাবার চেষ্টা করেছে, তবে হুট করেই মনে পড়ে যেত। এতদিন পর হঠাৎ কেন কল করেছে। মার্জি সংকোচ বোধ করছে। ধরবে কি ধরবে না, সময় নিয়ে ধরল। হ্যালো। মাহিনের গলার স্বর ফোনের অপর পাশ হতে গম্ভীরই শোনালো। হোয়াইট টপ, হোয়াইট স্নিকার্স, কাঁধে ব্যাগ। মেয়েটা তুমি তো? মার্জি চমকে উঠল দৃশ্যমান রূপে। বড় বড় চোখে তাকালো চারিপাশে। চোখ গেল সামনে, রাস্তার অপর প্রান্তে। একটা কালো গাড়ির সামনে ফর্মাল ড্রেসে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, গাল জুড়ে চাপ দাড়ি, চোখে কালো সানগ্লাস, কানে সেলফোন চেপে রেখেছে। নজর মার্জির দিকেই। মার্জির হৃৎপিণ্ড লাফিয়ে চলেছে সমানে। বিচলিত নয়নে আশপাশ তাকাচ্ছে। কি করবে? ইতিমধ্যে মাহিন রাস্তা পেরিয়ে আসছে। মিনিটের মধ্যে চলে এলো মার্জির সামনে। লম্বাটে মাহিনের পানে তাকাতে মার্জির মাথা উঁচু করতে হলো। পরপরই নজর ফিরিয়ে নিল। কি করবে বুঝতে পারছে না। ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছে মার্জি। মাহিন হাসল, দীর্ঘ হাসি তার। আমি মাহিন। মার্জির মুখ স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, তো আমি কি করব? বলেই আহাম্মক বনে গেল। মুখটা এত আগে আগে কেন চলে? অবশ্য ভুল কিছু বলেনি। তার তো আরও কত কিছু শোনাতে ইচ্ছে করছে। 1 মাস কোথায় ছিল? মনের এক কোণে পুষে রাখা অভিমান রয়েছে মার্জির। মাহিন শব্দ করে হাসল। আই লাইক ইট, আই মিন দ্য ওয়ে ইউ আর। মার্জির চোখের পল্লব সামান্য কেঁপে উঠল। থতমত খেয়ে অন্য পাশে নজর রাখল। মাহিন শুধালো, লাঞ্চ হয়েছে? আমার সাথে লাঞ্চ করবে মার্জি? মার্জির খিদে পেয়েছে। মূলত লাঞ্চ করার জন্য তাড়াতাড়ি বেরিয়েছে, বাসায় গিয়ে খেতে বসবে বলে। আর চোখে আরেকবার সামনে সুদর্শন লোকটাকে দেখে নিল। মিনমিনে সুরে বলল, করা যায়। অয়ন ইদানিং ব্যস্ত থাকে, খুবই ব্যস্ত। সচরাচর তাকে পাওয়াই যায় না। সাবিহা ঘুম বাদে জেগে থাকে। অয়ন বেশ রাত করে কল করে। 12টায় ঘড়ির কাঁটা তখন। সাবিহা সবেই শুয়েছিল। কল পেয়ে উঠে বসল। অয়ন ভিডিও কল করছে। বুকে ওড়না পেঁচিয়ে রিসিভ করল। অয়নের উদম প্রশস্ত বুক চোখের সামনে চলে এলো। গোসল সেরে এসেছে হয়তো। ফোঁটা ফোঁটা পানি সর্বাঙ্গে। সাবিহা নজর ফেরালো। অয়ন চুল মুছতে নিয়ে কথা বলছে। জেগেছিলে আমার জন্য? এত দেরি করে আসছো যে? নতুন প্রজেক্ট করলাম, আজই শেষ। ভালো ফলাফল পাবো মনে হচ্ছে। খেয়েছো? না। দেখেছো, তোমাকে কেন তাড়াতাড়ি লাগবে। এই যে এখন তুমি থাকলে খাইয়ে দিতে, তোমার নরম তুলতুলে হাত দিয়ে এত কষ্টে থাকতে হতো। ফাজলামো রাখবে? আচ্ছা রাখলাম। কাল বেরোবে? বিকেলের দিকে আমি নিতে আসবো, তৈরি থেকো। না পারবো না। পারবে না? না পারলে তোমার বাড়িতে চলে আসবো, তারপর তোমার ঘর, বুঝেছো? আর সামনে আসো তো। ক্যামেরার পেছনে কি করো? তোমাকে না দেখলে ভালো লাগে না, অস্থির লাগে। কতদিন দেখা হয় না বলো তো। অসম্ভব মিস করছি। একটু ছাদে আসবে? পাগল তুমি, কি টায়ার্ড দেখাচ্ছে। এক্ষুনি ঘুমাও। কিছু মিনিট শুধু, প্লিজ প্লিজ সাবিহা। সাবিহা বিরক্ত হলো। এত রাত করে ছাদে? বাবা দেখলে খবর হয়ে যাবে। তবুও সে ওড়না পেঁচিয়ে বেরোলো। অয়নের মুখশ্রী দেখার লোভ সামলাতে পারল না। দুপুর গড়াতেই পরিষ্কার আকাশে মেঘ জমেছে। কালো মেঘেদের দল ভাসছে। তাদের নিয়ে নানান জাতীয় ঐক্য বানানো যেতেই পারে।
হুটহাট মেঘ ডাকছে তীব্র শব্দে। ভ্যাপসা গরমখানা এখনও উপলব্ধি করার মতো। রোদের তাপমাত্রায় জমিন এখনও ভ্যাপসা গরম। মৃদু বাতাস বইছে। মার্জি বাইরে নজর রাখতে চাচ্ছে, তবে প্রকৃতি আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে জানালার কাছ। আগ বাড়িয়ে কথা বলবে কি লোকটার সাথে? নামাতে বলবে কি কাজটা? কাটকাট অবস্থায় বসা মার্জিকে পরখ করে নিয়েছে মাহিন। হুইলের হাতচরণ কমে এলো। ঘুরে তাকালো। আন্দাজ ধরে প্রশ্ন করল, কোনো সমস্যা? ফিল ফ্রি টু টেল মি। মার্জি ছোট্ট করে বলল, কাছ নামানো যায়? এসি অন করাতো। বন্ধ করে দিন। আর ইউ শিওর? মার্জি মাথা দোলালো। মাহিন এসি বন্ধ করে কাছ নামিয়ে দিল। মার্জি প্রাণ খুলে শ্বাস নিল। সময় নিয়ে ফিরে তাকালো। মনে পড়ল তার কাছে টাকা নেই, মাত্র 100 টাকা আছে, রিক্সা ভাড়া। সম্পূর্ণ 2000 টাকা ভেঙেছে আজ। রেস্তোরাঁয় গিয়েছিল, সাথে টুকটাক কেনাকাটাও করল। এখন থতমত গলায় আওড়ালো, আমার কাছে কিন্তু টাকা নেই, লাঞ্চ কি আপনি করাবেন? আমি কিন্তু 0.5%ও দিতে পারবো না। মাহিন মাথা ঘুরিয়ে তাকালো। দৃঢ়দৃষ্টিতে মার্জিকে দেখছে। তার এই গাঢ় চাহনি মার্জির হজম হলো না। অপ্রস্তুত বোধ করল। এভাবে তাকানোর কি আছে? অন্য কেউ হলে চওড়া গলায় ধমকে পুরো গোষ্ঠী ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলত সে। কিন্তু সামনের এই সুদর্শন পুরুষকে যে তার পছন্দ হয়েছে। লম্বা চওড়া সুস্বাস্থ্যের অধিকারী, একদম তার মনের মতো। বয়সটাও মানানসই। তার তো সর্বদাই একটু বয়সী পুরুষের শখ ছিল। ম্যাচিওর অ্যান্ড কাম কালেক্টেড টাইপ। ইস, এক দেখায় এতটা পছন্দ করে বসেছে যে এখন মার্জির একটু ভয় লাগছে। তাকে আবার রিজেক্ট করে দেবে না তো? দিতেও পারে। তার চরিত্র তো ফুলের মতো পবিত্র। এই পবিত্র চরিত্র দেখে না আবার পালিয়ে যায় লোকটা। এই যে এত করে একটু ঠিকঠাক সুচরিত্রবান হতে যাচ্ছে, পারছে কই? কথায় আছে, স্বভাব যায় না ইহকালে। মার্জি মুখশ্রী অন্ধকার করে রেখেছে আনমনে। ভাবনায় গভীরভাবে বিভোর। মাহিন আনমনে হাসল। দীর্ঘ হাসি। মার্জিকে খুব করে দেখে নিয়ে বলল, আজ না হয় আমিই দিলাম। মাথা দোলালো মার্জি। পুনরায় বাইরে নজর রাখল। মার্জির দৃষ্টির আড়াল হতেই মাহিন নিঃশব্দে হাসল। ঝকঝকে সুন্দর দাঁতগুলো দৃশ্যমান। চোখের কোণ ডুবে গিয়েছে ভাজে ভাজে। বিড়বিড়িয়ে আওড়ালো, ইন্টারেস্টিং। অয়ন বাড়ি ফিরছে না বেশ কিছুদিন ধরে। নিজের টাকায় ফ্ল্যাট কিনেছে, ঠিক তাদের অফিসের সামনে। আপাতত সেখানেই থাকে। লতা বেগম ছেলের জন্য কেঁদে কেটে অস্থির। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছেন। ঠিকমতো ঘুমোচ্ছেন না। সৈকত সাহেব হাজারো চেষ্টা করেও স্ত্রীকে সামলাতে পারছেন না। দুর্বল শরীর নিয়ে বিকেলের দিকে অজ্ঞান হয়ে গিয়েছেন লতা বেগম। বাড়িতে ডাক্তার ডাকা হলো। সেই মুহূর্তে সৈকত সাহেব ছেলেকে খবর দিলেন। অয়ন ফিরতে সময় নেয়নি। হন্তদন্ত ভঙ্গিতে ছুটে এসেছে। ঘেমে নিয়ে একাকার সে মায়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। ডাক্তার তখনও বসে পরীক্ষা করছেন লতা বেগমকে। কিছু ওষুধপত্রের নাম লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। তাকে এগিয়ে দেবার জন্য সাথে গেলেন সৈকত সাহেব। অয়ন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এক মনে চেয়ে থাকল মায়ের পানে। জন্মদাত্রী মায়ের এই অবস্থা মানতে পারল না। দরজায় মাথা ঠেকিয়ে চোখ জোড়া বন্ধ করে রাখল। কাঁধে হাতের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো। সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। মাথাটা বাবার কাঁধে এলিয়ে দিল। সৈকত সাহেব ছেলেকে আস্থা দিলেন, ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। অস্বাভাবিক করুণ গলা শোনালো অয়নের। আমি খুব ভালোবাসি সাবিহাকে বাবা। আই কান্ট লিভ উইদাউট হার। আমি জানি তো। মা কেন বুঝতে চাচ্ছে না? বুঝবে, তুই ভেঙে পড়িস না। লতা বেগমের চোখ জোড়া নড়ে চড়ে ওঠে। বন্ধ চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো মতে ঘুরে শুলেন। অস্পষ্টভাবে চোখ মেলে তাকালেন।
দৃষ্টি নিবদ্ধ দেয়ালে। ভাবনায় মশগুল তিনি। ছেলের কথাগুলো কানে বেজে উঠছে, মস্তিষ্কে পৌঁছে দিচ্ছে। অয়ন নিজ হাতে খাবার নিয়ে এসেছে, মায়ের পাশে বসেছে। প্লেট হাতে সে কিছুক্ষণ বসে রইল, তারপর খুব ধীরস্বরে ডাকল, মা। লতা বেগমের জবাব নেই, তবে চোখ মেলে তাকালেন তিনি। অয়ন হাত বাড়ায়, ওঠো, আমি খাইয়ে দেই। লতা বেগম উঠে বসলেন দুর্বল শরীর নিয়ে। চুপচাপ তাকিয়ে থাকলেন ছেলের পানে। অয়ন মুঠো ভর্তি ভাত এগিয়ে ধরতেই মুখ খুললেন। খেয়ে নিলেন চুপচাপ। সৈকত সাহেব হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। নিঃশব্দে ভেতরে ঢুকলেন। তিনি এখনও অফিস কোর্টে, হয়তো অফিস যাবেন। লতা বেগম তাকে উদ্দেশ্য করে নির্বিকার ভঙ্গিতে বললেন, তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। সৈকত সাহেব ভ্রুজোড়া কুঁচকে শুধালেন, কই বেরোবো? শাহজাহান বাড়ি। সাবিহার হাত চাইতে, আমার ছেলের জন্য। অয়নের হাত থমকে গেল, ফট করে নজর তুলল। মায়ের নরম দৃষ্টিতে দৃষ্টি মিলল। লতা বেগম মলিন মুখে হাসলেন, আর দেরি নয়, আমরা আজই যাব। অয়ন চমকে উঠল। পলকহীনভাবে তাকিয়ে আছে, যেন কথাগুলো এখনও সে হজম করতে পারেনি। সৈকত সাহেব শব্দ করে হাসলেন। কক্ষ জুড়ে তার হাসির বিচরণ বয়ে চলেছে। অয়ন চোখ বুজল। স্তব্ধ খেয়ে বসে আছে সে। হুট করে লতা বেগমকে জড়িয়ে নিল শক্ত করে। ধন্যবাদ মা। তন্ময় ঢাকার বাইরে যাবে, কাজের সূত্রে 2 দিনের জন্য। রাতে বেরোবে। 9টার আগাগ দিয়ে। ঘড়ির কাঁটা ঘুরছে 5টায়। অফিস থেকে মাত্রই ফিরেছে। টুকটাক কাজগুলো বাড়িতেই করে নেবে। বসার কক্ষে এসেই সোফায় শরীর ছেড়ে বসে পড়ল। চারপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল। সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে থাকা দীপ্ত বিষয়টি খেয়াল করেছে। ফুটবল হাতে সে বাইরে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে খেলবে। যাবার পূর্বে তন্ময়কে তথ্যসূত্র দিয়ে গেল, অরু আপু ঘরে আছে, শুয়ে আছে, শরীর ভালো না, লাঞ্চও করেনি। তন্ময়ের শান্ত চেহারা থমথমে হয়ে উঠল মুহূর্তেই। কপালের মধ্যস্থানে ভাঁজ পড়ল। উঠে দাঁড়ালো। জবেদা বেগম রান্নাঘরে ছিলেন। গ্লাসে করে পানি নিয়ে এসেছেন ছেলের জন্য। তাকে পেতেই তন্ময় শুধালো, অরু সারাদিন নাকি খায়নি, অসুস্থ নাকি? কত করে ডেকে আসলাম, মেয়েটা কথা বলছে কই? বেঘরে ঘুমাচ্ছে। হঠাৎ কি হলো? তোর চাচ্চু ডাক্তার ইমরানকে আনবে আজ, মেয়েটাকে দেখাতে হবে। খাবার দাও, আমি যাচ্ছি। বাড়া আছে, দাঁড়া দিচ্ছি। ওরও হাঁসফাঁস করছে। এত অস্থির কেন লাগছে? বিছানায় রীতিমতো গড়াগড়ি খাচ্ছে, শান্তি পাচ্ছে না ঘুমিয়ে। তবুও মরার মতো চোখ বুজে আছে। খিদেও লেগেছে, তবে খেতে ইচ্ছে করছে না। দরজা খোলার কিঞ্চিত শব্দ শুনতে পেল অস্পষ্টভাবে। চোখ খুলে যে তাকাবে সেই শক্তিটুকুও পাচ্ছে না। আধারে তলিয়ে যাওয়া কক্ষে বাতি জ্বলে উঠল। চোখে আলো লাগতেই অরু মৃদুস্বরে উফ আওড়ালো। চোখ মেলে তাকালো। তন্ময় দাঁড়িয়ে আছে, হাতে প্লেট। গলায় এখনও টাই ঝুলানো, উস্কো খুস্কো চুল। অরু চোখ জোড়া পিটপিট করল। তড়িৎ গতিতে উঠে বসল। দেয়াল ঘড়িতে চোখ বোলালো মাত্র 5টা 20। এত তাড়াতাড়ি তন্ময় চলে এলো, নিশ্চয়ই কারণ আছে। অফিস থেকে তাড়াতাড়ি ফেরার লোক তো তন্ময় নয়। তাই ঘটা করে প্রশ্ন করল, এত তাড়াতাড়ি এলেন যে? আপনি কি বিজনেস ট্যুরে যাবেন? অরুর সন্দেহই সঠিক। তন্ময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিজনেস ট্যুর নিয়ে অরুকে কিছুই বলবে না ভেবেছিল। মেয়েটা শুনলেই মন খারাপ করবে, সঙ্গে যেতে চাইবে, বাহানা করতে বসবে। এতগুলো কারণ ধরে লুকাতে চেয়েছে। পারল কই? তন্ময়ের জবাব না পেয়ে অরু পুনরায় জিজ্ঞেস করল, কোথায় যাবেন, কতদিনের জন্য? বলছি, খেয়ে নে। শুনি আগে, বলুন তো। অরু। তন্ময়ের ধমকে দমে গেল অরু। মিনমিনে গলায় বলল, খাইয়ে দিন।
তন্ময় ওয়াশরুমের দিকে এগোলো। ওরও চোখ মুখ অন্ধকার করে রেখেছে। এমনিতেই সকাল থেকে খারাপ লাগছিল, এখন তার খারাপ লাগা আকাশ ছুঁয়েছে। তন্ময় কাছাকাছি থাকবে না ব্যাপারটা সে মানতেই পারে না, কষ্ট হয়, দম আটকে আসে। তন্ময় ততক্ষণে হাত ধুয়ে এসেছে, প্লেট হাতে অরুর পাশে বসেছে। লম্বা আঙুলগুলো ভাত নাড়ছে। মেখে 5 আঙ্গুলের মুঠোয় নিয়ে অরুর মুখের সামনে ধরল। অরু ঝটপট খেয়ে নিল। মুহূর্তেই পেট নড়ে চড়ে ওঠে, বমি বমি ভাব। নিজেকে নিয়ন্ত্রণ করে শুধালো, আপনি খেয়েছেন? না। আমি খাইয়ে দিই। তন্ময় মাথা তুলে তাকালো। অরুর ফোলা ফোলা ঘুমন্ত মুখশ্রীতে নজর বোলালো, তবে মুখে কিছুই বলল না। হ্যাঁ না কিছুই করল না। কয়েক লোকমা খেয়ে অরু থমকে গেল। এবার প্রখরভাবে পেট গুলিয়ে আসছে, আর খেতে ইচ্ছে করছে না। তন্ময় জোর করে আরও 2 মুঠো খাওয়াতেই বিপত্তি ঘটল। তন্ময় অবস্থা বুঝে প্লেট সরিয়ে রাখল। খারাপ লাগছে, আর খেতে হবে। তন্ময়ের কথা শেষ হতে পারেনি। অরু মুখ চেপে ছুটে গেল ওয়াশরুমে। গদগদ করে একগাদা বমি করে বসল। পেটে যা ছিল সবই ফেলেছে। তন্ময় ইতিমধ্যে ছুটে এসেছে। অত্যন্ত চিন্তিত সে, দিশেহারা। অরুর মাথা আগলে ধরেছে। চুল গুছিয়ে মাথায় পানি ঢেলে দিল। মুখ পরিষ্কার করে বিছানা এনে বসালো। কপালে হাত ছোঁয়ালো। কি হয়েছে? জ্বর তো নেই? তাহলে? ভীষণ খারাপ লাগছে। অরুর মাথাটা তন্ময়ের কোলে হেলে পড়ল। চোখ বুজে সে সেভাবেই রইল। হাত বাড়িয়ে তন্ময়ের কোমর জড়িয়ে নিল। সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। অরু কয়েক দফায় শুকে নিল। নেশা ধরে যায় এই ঘ্রাণে। এই ঘ্রাণ তো একান্তই তার তন্ময় ভাইয়ের। অরু তার ছোট নাক ঘষে দিল তন্ময়ের কোমরে। বিড়বিড়িয়ে বলল, আপনার থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, আমার খুব ভালো লাগে। শুয়ে পড় দেখি। অরুকে বিছানায় শুয়ে তার পাশে বসল। চুলে আঙুল চালালো। অরু গভীরভাবে তন্ময়ের বাম হাত 2 হাতের মুঠোয় নিয়েছে। সেভাবেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। তন্ময় তবুও ঠায় বসে আছে। চুপটি করে অনেকক্ষণ একমনে চেয়ে থাকল। অধৈর্যরা এগিয়ে নিয়ে অরুর কপালের মধ্যস্থান ছুঁয়ে দিল। ধীরস্বরে আওড়ালো, এই যে মুগ্ধ নয়নে তোকে দেখতেই থাকি, তবুও তো দেখার স্বাদ মেটে না। এখন রাত 9টা। তন্ময় বেরিয়েছে 7টায়। খুব ইম্পর্ট্যান্ট মিটিং, না হলে সে একদমই যেত না। অরুকে এভাবে রেখে যাওয়ার প্রশ্নই আসে না। দ্রুত গিয়ে দ্রুতই ফিরবে বলে বেরোনো। জ্যামে আটকে সে পুনরায় কল করল বাবাকে। মোস্তফা সাহেব ধরলেন গম্ভীর মুখে। হ্যাঁ বলো। হ্যালো বাবা। হুম। আশরাফুল আঙ্কেল এসেছেন? না, আসবে এখনই। ওরও ঘুম থেকে উঠেছে? বেশি খারাপ? মোস্তফা সাহেব ভোঁতা মুখে বললেন, বাবা, তুমি নিশ্চয়ই একা চিন্তিত নও, আমরাও একইভাবে চিন্তিত। কাজ করতে গেছো, যাও। আমরা আছি অরুকে দেখার জন্য। সিরিয়াস কিছু হলে বলো। হুম। জবেদা বেগম রান্না করছেন অরুর পছন্দের তরকারি, চিংড়ির কোপ্তা। মেয়েটার মুখে স্বাদ নেই, তাই স্পেশাল কিছু রান্না করছেন। সুমিতা বেগম একটু পরপর উপরে যাচ্ছেন, মেয়েকে দেখে আসছেন। পায়েস, রসমালাই কত কিছুই নিয়ে গেলেন, কিচ্ছুটি মুখে তুলছে না, বমি করে বসছে। দীপ্ত ফিরেই অসুস্থ অরুর পাশে বসে। একে একে বাড়ির সবাই অরুর কক্ষে চলে এলো। ডাক্তার আশরাফুলও ইতিমধ্যে চলে এসেছেন। আপাতত অরুর পাশে চেয়ার পেতে বসে হাতের নলি চেক করছেন। অরুর বন্ধ চোখ খুলে দেখে নিলেন। সময় নিয়ে বেশ কয়েকবার একইভাবে চেক করছেন। ভ্রুজোড়া কুঁচকে এসেছে। লাগাতার আরও কয়েকবার একই পদ্ধতিতে কিছু চেক আপ করে নিলেন। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন। এগিয়ে এসে শুধালেন, কি হয়েছে আশরাফুল, সিরিয়াস কিছু নাকি? আশরাফুল সাহেব হাত উঁচিয়ে থামতে বললেন।
সময় নিয়ে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ফিরে তাকালেন। চোখ মুখ উজ্জ্বল, মুচকি হাসি ঠোঁট জুড়ে লেপ্টে আছে। মোস্তফা সাহেব ভড়কে গেলেন। কি হয়েছে? আমার কাছে আয়। মোস্তফা সাহেব সামনাসামনি আসতেই শব্দ করে হেসে আশরাফুল সাহেব মোস্তফা সাহেবের কাঁধে হাত রাখলেন। পাশাপাশি হেঁটে কক্ষ থেকে বেরোচ্ছেন। পেছন পেছন বাকিরাও আসছে। ঘুমন্ত অরুকে সকলে রেখে আসলো। অত্যন্ত ঠান্ডা গলায় আশরাফুল সাহেব বললেন, বন্ধু, বাড়িতে মিষ্টি আছে তো? মানে? মিষ্টি না থাকলে আনা। মিষ্টি মুখ ছাড়া আমি কিন্তু যাচ্ছি না। আ বন্ধু, দাদা হতে যাচ্ছিস খুব শীঘ্রই। নিস্তব্ধতা নীরবতা বয়ে গেল। থমকে গেল চারিপাশ। রুখে গেল শ্বাস প্রশ্বাস। চমকের চিহ্ন সকলের মুখশ্রীতে লেপ্টে গেল। আনোয়ার সাহেব 2 কদম পেছনে চলে গেলেন। অবাকের চূড়ান্তে তিনি। কাঁধ রীতিমতো কেঁপে উঠেছে। সুমিতা বেগম কাপড় দিয়ে মুখ চেপে ধরেছেন। চোখ জোড়া বড় বড়। সাবিহা চিৎকার করে বসেছে। মোস্তফা সাহেব তখনও ঠায় দাঁড়িয়ে। তার পা জোড়া থমকে গেছে যেন। কিছুক্ষণের জন্য শ্বাস নিতেও ভুলে গেলেন। স্তব্ধতায় আবদ্ধ শাহজাহান বাড়ি। অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। মোটেও বিশ্বাস করার মতো নয়। আপন বন্ধুর মুখ থেকে না শুনলে কখনোই বিশ্বাস করতেন না মোস্তফা সাহেব। কতটা পারদর্শী ডাক্তার তার বন্ধু সে খুব ভালোভাবেই জানে। অহেতুক ফাজলামো করার মানুষ সে নয়। তাহলে? বুকের ভেতর চিনচিন করছে। বুক ব্যথাটা আবারও শুরু হয়েছে। বুক আঁকড়ে ধরে বসে পড়লেন সোফায়। চোখ মুখ থমথমে। বড্ড নাজেহাল অবস্থা তার। মানুষ ঠিক কতটা আশ্চর্য হলে এভাবে থমকে যায়। সুমিতা বেগম এখনও ঠায় দাঁড়িয়ে আছে। মুখে শাড়ির আঁচল গুজে আছেন, নড়ছেন না অবধি। বাকরুদ্ধ হয়ে আছেন। স্তব্ধ আনোয়ার সাহেব ঘুরে তাকালেন। বড় ভাইয়ের দিকটায় পিটপিট চোখে কিছুক্ষণ তাকিয়ে পরপর স্ত্রীর দিকে দৃষ্টিপাত ফেললেন। সুমিতা বেগম তার নজর উপলব্ধি করে ফিরে তাকালেন। দৃষ্টিতে দৃষ্টি মিলে গেল দুজনের। আনন্দে বিমোহিত সুমিতা বেগম মুহূর্তেই অস্পষ্ট স্বরে কেঁদে দিলেন। ডুকরে কেঁদে স্বামীর উদ্দেশ্যে বিড়বিড় করে বললেন, আমাদের অরু, ওগো, আমাদের অরু, আমাদের ছোট্ট অরু। তার কথাগুলো জড়িয়ে আসছে, গুলিয়ে ফেলছেন। ঠিকভাবে বলতেও সক্ষম হচ্ছেন না। খুব বড়সড় শক পেয়েছেন। এত দ্রুত কাটাতে পারবেন না এই শক। সর্বপ্রথম সাবিহা নড়ে চড়ে উঠল। থমকে যাওয়া পা জোড়া বহুক্ষণ লাগিয়ে সামনে বাড়াল। কম্পিত গলা উঁচিয়ে ডাকল, আশরাফুল চাচা। ডাক্তার আশরাফুল সাহেব ভীষণ বিরক্ত তখন। সরু চোখে শাহজাহান বাড়ির সদস্যদের মেপে নিচ্ছেন 2 চোখে। বিশেষ করে অবাস্তবিক মোস্তফা সাহেবকে। এমন রিয়াকশন তিনি মোটেও আশা করেননি। কই ভাবলেন তাকে কোলে তুলে এলোপাথারি ছোটাছুটি হবে, চেঁচামেচি হবে, শোরগোল হবে। অথচ হলো কি? তার দেখা এটা প্রথম পরিবার যারা এত মিষ্টি সুসংবাদ শুনে স্তম্ভকৃত হয়ে আছে। সাবিহার ডাকে সেদিকে দৃষ্টিপাত করলেন আশরাফুল সাহেব। ছোট্ট হু শব্দ করলেন গম্ভীর মুখে। সাবিহা ফটফট চোখে তাকিয়ে আছে। খুব মেপে তোতলানো স্বরে জিজ্ঞেস করল, সত্যি অরু প্রেগনেন্ট? হুম। সাবিহা চেঁচালো। উচ্চকণ্ঠে চেঁচালো, পরপর লাফালো। 2 হাতে মুখ ঢেকে সমানে চেঁচিয়ে চলেছে সে। তার উদ্ভট আচরণে মোস্তফা সাহেব বাস্তবে ফিরলেন যেন। বড় বড় চোখে তাকালেন। শব্দের তোড়জোড়ে কমবেশি সবাই নিজেদের ভাবনার সাগর হতে বেরিয়েছে। সাবিহা ছুটে জবেদা বেগমকে আঁকড়ে ধরেছে। মুখ গুজেছে বক্ষস্থলে। কণ্ঠেশ্বর ছটফট করছে, মা, মা, আমি খালামণি হতে চলেছি, খালামণি। একটু ভেবে পুনরায় আওড়ালো, খালামণি নাকি ফুপুমণি, কোনটা হবে? মা, তুমি কি হতে যাচ্ছ? নানু নাকি দাদি? আমরা সব হতে যাচ্ছি মা, সব। জবেদা বেগমের অধর জুড়ে হাসি, ঠোঁট জুড়ে জল।
অস্বাভাবিকভাবে মাথা দোলালেন। আনোয়ার সাহেবের নয়নজোড়া অজান্তে আনমনে বড্ড লুকিয়ে ভিজে উঠেছে। অত্যন্ত ঠান্ডা স্রোত বয়ে চলেছে বক্ষস্থলে। হৃদস্পন্দন রুখে আসছে। তার ছোট্ট মা কখন বড় হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিনই ছোট্ট টুকটুক পদক্ষেপ ফেলে সামনে এসেছে। সমানতালে কেঁদে বায়না ধরেছে তার সঙ্গে অফিসে যাবে। পিছু ছাড়বে না কোনো মতেই। তার সেই ছোট্ট মেয়েটা, তার অরুর কোলজুড়ে সন্তান আসছে। সে নানা হতে যাচ্ছে। এর থেকে সুখের সংবাদ কি হয়? হয় না। মোস্তফা সাহেব দাঁড়িয়েছেন। আনচান করছেন সে। ছোট ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছেন না। মোস্তফা সাহেব দাঁড়িয়েছেন। আনচান করছেন সে। ছোট ভাইয়ের চোখে চোখ মেলাতে পারছেন না। এত বড় সুসংবাদ শুনেও গোপনীয় কারণবশত সুখের বহিঃপ্রকাশ করতে পারছেন না। কিভাবে পারবেন? নিজের মেয়ে মাস্টার শেষ করে ফেলেছে, এখনও বিয়ে দেননি। এত সময় আহ্লাদ দিয়েছেন, অথচ নিজের আরেক মেয়েকে এমন পরিস্থিতিতে ফেলেছে তারই ছেলে। ভাইকে কিভাবে মুখ দেখাবেন সে? অল্প বয়সের অরু, কতটুকুই বুঝ আছে তার? বিয়েরই বা কত মাস হলো, আনুষ্ঠানিক বিয়েটাও এখনও হয়নি। ভেবেছিলেন অরুর অনার্স শেষ হোক, তারপর না হয় ধুমধাম করে বিয়ে দেবেন ছেলে মেয়ের। তারপর মাস্টার শেষ করল, তারপর না হয় নিজেদের ভবিষ্যৎ নিজেরাই বেছে নেবে। কিন্তু কি হলো? তাদের অরু যে খুব ছোট, অবুঝ। কেবলই জীবন শুরু হয়েছে তার। এখনই তো ভার্সিটি জীবন উপভোগ করার সময়। এই সময় মেয়ের ভবিষ্যতের চিন্তাভাবনা দাদা হবার অগাধ খুশি ঢেকে দিয়েছে। দাউ দাউ করে জ্বলছে ভেতরটা। আনোয়ার সাহেব যেন নিজের ভাইকে বুঝতে পেরেছেন। এগিয়ে গেলেন কাছাকাছি। খুব ভদ্রভাবে ডাকলেন, ভাইজান। মাথা তুলে তাকালেন মোস্তফা সাহেব। আনোয়ার সাহেব প্রাণবন্ত রূপে হেসে বললেন, নানা হচ্ছি। মোস্তফা সাহেবও দমে গেলেন। ঠোঁটের দুই প্রান্ত উঁচিয়ে আসছে। আমি দাদা। মুহূর্তেই আনোয়ার সাহেব দুই হাত মেলে দিলেন। খুব আলগোছে সমান তালে লম্বাটে দুই ভাই বাহুবন্ধনে আবদ্ধ হল। ঠোঁটে দীর্ঘ হাসি তাদের। হাজারো অমত, হাজারো নগণ্য চিন্তাভাবনা এই আকাশকুসুম সুখের সামনে ফিকে পড়ে গেল মুহূর্তেই। আশরাফুল সাহেব ছোট্ট স্বরে কাশলেন। গম্ভীর মুখে বললেন, শাহজাহান বাড়ির মিষ্টি কি আমার নসিবে হবে না? ওহি সাহেব হাসলেন, শব্দময় হাসি। হাসির রেশ ধরেই বললেন, এই সুসংবাদের জন্য তাজা মিষ্টি দ্বারাই মিষ্টিমুখ করাবো। কত রকম মিষ্টি খাবেন সব রকম খাওয়াবো। এই আকাশ, যাও তো, যত রকম মিষ্টি আছে নিয়ে আসো। আকাশ হেসে মাথা দোলালো। পা বাড়াবে তার পূর্বেই শুনল মোস্তফা সাহেবের গম্ভীর স্বর, আকাশ, হতচ্ছাড়াটাকে কল করো, এক্ষুনি ফিরতে বলো। ওর সাথে আমার বোঝাপড়া আছে। অভদ্র ছেলে। ভিন্নভাবে ভিন্ন অনুভূতিতে ভেসে বেড়ানো শাহজাহান বাড়ির কলিং বেল বেজে উঠল হুট করে। এমন সময় কে এসেছে? কারো তো আসার কথা নয়। তন্ময়ের ফিরতে তো নিম্নে 2 ঘন্টা। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তন্ময়। তাহলে কে? দীপ্ত লাফিয়ে ইতিমধ্যে ছুটে গিয়েছে দরজা খুলতে। খুশিতে বেসামাল হয়ে পড়েছে সে। কতক্ষণ যাবৎ খুশিতে লাফাচ্ছে সে বলা মুশকিল। সদর দরজা শটানভাবে মেলে দিল। দুয়ারে দাঁড়িয়ে আছে লতা বেগম, পাশেই সৈকত সাহেব। অয়ন তাদের পেছনে লম্বাটে ভঙ্গিতে দাঁড়ানো, মাথা উঁচু। তার সাথে ড্রাইভার রোহান সাহেবও উপস্থিত। হাত জুড়ে হরেক রকম মিষ্টান্ন। যত রকম মিষ্টি আছে সবই তো এনেছেন মনে হচ্ছে। অসময়ে এমন রাত করে বিনা আমন্ত্রণে তাদের দেখতে পেয়ে ইতস্তত অনুভব করলেন মোস্তফা সাহেব। বড্ড চিন্তায়ও পড়লেন। এত সব মিষ্টি দেখে খানিক ভড়কেও গেলেন। সুসংবাদ তো মাত্রই এলো, সবই শুনেছেন তারা। কাউকেই তো বলা হয়নি, তাহলে এরা জেনেছে কিভাবে? মিষ্টি নিয়েও হাজির, তারাই তো এখনও মিষ্টিমুখ করতে পারিনি। আনোয়ার সাহেব এগিয়ে গেলেন, প্রচেষ্টার সহিত হাসি মুখে স্বাগতম করলেন।
লিভিং রুমে নিয়ে আসলেন, বসতে বললেন। নিজেও অপর পাশে বসলেন। অয়ন ঠিক মোস্তফা সাহেবের পাশে বসেছে টান টান হয়ে, আর চোখে চারপাশে তাকাচ্ছে। খুশিতে বাকবাকু মোস্তফা সাহেবের ভ্রুজোড়া খানিকটা কুঁচকালো। মনে মনে ছেলেটাকে আচ্ছা করে ধমকে দিলেন, অসভ্য পোলাপান আজকালকার, কই গুরুজনের সামনে মাথা নত করে চুপসে লাজুক চোখে বসে থাকবে তা না। এতক্ষণ যাবৎ উৎসুক ভঙ্গিতে লাফানো সাবিহাও দমে গিয়েছে। মায়ের পেছনে লুকিয়ে গেছে, আলগোছে আড়ালে আবডালে রান্নাঘরে ছুটেছে। সেখান থেকেই কয়েকবার লুকিয়ে তাকিয়েছে। হৃৎকম্পন খেলায় মেতেছে হৃদয়, ধরফর করছে ভেতরটা। নানান প্রশ্ন ভেসে উঠছে মস্তিষ্কে। এ সময় কি করছে এখানে অয়ন? কই, তাকে তো কিছুই বলেনি। উত্তেজিত সাবিহা ঘাবড়ে গিয়েছে, ওনার কোণ সমানে ঘষছে। পেছন দরজা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কামরায় ফিরে মোবাইল হাতে নিল। অয়নকে মেসেজ দিল দ্রুত হাতে। অয়নের জবাব এলো না। আরও কয়েকবার মেসেজ করল, নো রিপ্লাই। বড্ড অস্বস্তিতে পড়েছে সাবিহা। আজ চারপাশ থেকে শুধুই উত্তেজনা। উত্তেজনায় কি সাবিহা মরে টরে যাবে? বাড়ির গিন্নিরা আপ্যায়নের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রুবিও তাদের সাহায্যের জন্য রয়ে গিয়েছে, এটা সেটা করে দিচ্ছে। হঠাৎই বুক চেপে দাঁড়িয়ে পড়ল। মায়ের চোখে তাকিয়ে বলল, ওরুকে দেখতে ইচ্ছে করছে খুব মা, আমি ওকে একটু দেখে আসি। বলেই সে ছুটে গেল। মুখ চেপে সিঁড়ি বাইছে। সে খুব ভালোভাবে একটু ওরুকে দেখবে, কপালে একটা চুমুও খাবে। তার মন হাঁসফাঁস করছে। তাদের ছোট্ট ওরুটা মা হতে যাচ্ছে। ইস! লিভিং রুমে বড়দের আসর। বড়দের সামনে শুধু ছোট্ট দীপ্ত দাঁড়িয়ে। দাঁত কেলিয়ে চলেছে সে, উৎসুক আচরণ করছে। অজানা তথ্য ছড়িয়ে দেবার জন্য হাঁসফাঁস করছে। ওহি সাহেব চোখ রাঙিয়েছেন দুইবার, তাতে কাজ হলো বলে মনে হচ্ছে না। দীপ্ত মুচকি হাসছে। অয়ন হাতের ইশারায় ডাকল। দীপ্ত ছুটে তার রানে চেপে বসল। অয়ন ফিসফিসিয়ে জিজ্ঞেস করল, এত খুশি কেন? সুসংবাদ আছে। কিসের সুসংবাদ? আমি মামা চাচা হতে চলেছি। অয়নের হাস্যোজ্জ্বল মুখশ্রী থমকে গেল। দুই চোখ বড়সড় আকার ধারণ করেছে। অবিশ্বাস্য স্বরে মিনমিন করে আওড়াল, কি? তীব্র বর্ষণ, ঝোড়ো হাওয়া, অশান্ত আধারে প্রকৃতি। রিমঝিম সুরে দুলছে গাছপালা, ফ্যাচফ্যাচে রাস্তা। ভ্যাপসা প্রাকৃতিক গন্ধ ভেসে আসছে। অত্যন্ত মৃদু ঠান্ডা আবহাওয়া লেপ্টে আছে। পিচ্ছিল রাস্তা ধরে চলছে আকাশি রঙের গাড়িটি, ছুটছে প্রবল বেগে। অগ্রাহ্য করছে বর্ষণকে, অশান্ত প্রকৃতিকে। নিস্তব্ধ গাড়ির মধ্যে সেলফোনটা বেজে উঠল। তন্ময় পাশ ফিরে তাকালো। স্ক্রিনে আকাশের নাম ভেসে উঠেছে বড়সড় অক্ষরে। তন্ময় গাড়ি থামালো না। সেভাবেই ডান হাতে হুইল সামলিয়ে বাঁ হাতে এয়ারপড কানে ঢুকালো। মুহূর্তেই আকাশের বিচলিত স্বর শোনা গেল। সে বেগতিক গতিতে বলল, তাড়াতাড়ি বাসায় ফির, সর্বনাশ হয়ে গেছে। তন্ময়ের হৃদস্পন্দন থমকে গেল। শ্বাস প্রশ্বাস রুখে গিয়েছে। তার আতঙ্কিত জবাবের অপেক্ষা করল না আকাশ। নিজের বক্তব্য শেষ করে পরপরই কল কেটে দিয়েছে। অশান্ত প্রকৃতি, পিচ্ছিল ফ্যাচফ্যাচে রাস্তার কথা মস্তিষ্ক থেকে ফেলে দিল। অসাবধানতার সহিত গাড়ি না থামিয়ে হুইল ঘুরিয়ে গাড়ি বাড়ি ফেরার পথে নিতে উদ্বিগ্ন হলো। সর্বোচ্চ রিস বাড়ালো গতির। কল লাগছে না। কেন? কি হয়েছে? তন্ময় ধরফরিয়ে মোস্তফা সাহেবের সেলফোনে কল লাগালো। রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। সব কিছু উলটপালট হয়ে আসছে চোখের সামনে। প্রকৃতির থেকেও অশান্ত তন্ময়ের ভেতরটা। ভয়ে রীতিমতো তার শরীর ঠান্ডা হয়ে আসছে। অরুর ছটফটানো শরীর, ব্যথিত চেহারা ভেসে উঠছে চোখের সামনে বারংবার। তাকে দুই হাতে আঁকড়ে ধরে রেখেছিল। যেতে দিতে চাচ্ছিল না কোনোভাবেই। তন্ময় সেগুলো উপেক্ষা করে এসেছে।
এগুলো ভাবতেই চাপা কষ্টে বুকের তীব্র যন্ত্রণা শুরু হয়েছে। মস্তিষ্ক নানান খারাপ বিশ্রী চিন্তাভাবনায় ভরে গিয়েছে, নাজেহাল করে তুলছে। গলায় কাটা হয়ে বিচ্ছে অরুর মুখশ্রী। তার আজ আসাটাই ভুল হয়েছে, একদমই ঠিক হয়নি। তার অরুর কিছু হলো না তো? হুইলে থাকা হাতটা কাঁপছে তন্ময়ের, বড্ড গোপনে দগ্ধ উত্তেজনায় বুক ধরফর করছে। বক্ষস্থল অশান্ত সাগরের ন্যায় নিমজ্জিত। কিছু সেকেন্ডের জন্য দুই চোখ বুজে এলো যেন। ঝোড়ো বর্ষণ ভেদ করে দেখা মিলছে ট্রাকের সামনে, বড় হলদে ট্রাক সমান তালে সমান গতিতে ছুটে আসছে এই ছোট্ট রাস্তা জুড়ে। চোখ মেলে তাকাতে দেরি করে ফেলেছে তন্ময়। ইতিমধ্যে ট্রাক তার গাড়ির সামনে চলে এসেছে। এতটা নিকটে জরুরি বেগে ছুটে আসা গাড়িটি দেখে ভড়কে গেল সে। হুইলে থাকা হাতটা তবদা খেয়ে বসল। নিজের গাড়ির গতিও সে সর্বোচ্চ বাড়িয়ে রেখেছে। হুট করে ব্রেক কষাও সম্ভব নয়। তন্ময় হন্তদন্ত ভঙ্গিতে হুইল ঘোরাতে চাইল। আশেপাশে কি আছে খেয়ালই করল না। তীব্র বৃষ্টির তন্দ্রাঘোরের আধারে বিলীন হলো যেন। আকাশি রঙের গাড়িটা হুঙ্কার ছুটিয়ে শব্দ করল নিস্তব্ধ রাস্তায়। চারপাশ জুড়ে পোড়ানো ধোঁয়া উঠছে। অস্পষ্ট আর্তনাদ চিৎকার শোনা গেল। খানিকক্ষণের মধ্যে ফিরিয়ে দিয়ে গেল একই নিস্তব্ধতা। পর মুহূর্তে চারপাশ হতে ছুটে এসেছে জনগণ। চেঁচামেচি শুরু করেছে অনেকেই। অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তোড়জোড় করছে সকলে।